অভ্রের শরীরটা হঠাৎ ভারী লাগছে। মুহূর্তেই দুই হাঁটু ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ দুটো স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে যেন ভেঙে যাচ্ছে একটা পুরো পৃথিবী। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও শব্দ নেই। লকেটটা এখনো তার হাতে ধরা, আঙুলগুলো শক্ত হয়ে আছে, যেন ছেড়ে দিলে সবকিছু সত্য হয়ে যাবে। ভেতরের দৃশ্যটা দেখে তার বুকের ভেতর জমে থাকা সব রাগ, সব দৌড়, সব সিদ্ধান্ত একসাথে গুলিয়ে যায়। মাথার ভেতর শুধু একটা নাম ঘুরতে থাকে, রাহা। আর সেই নামটাই যেন ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে ফেলছে, নিঃশব্দে, নির্মমভাবে। অভ্রের এইভাবে ধপ করে মেঝেতে বসে পড়ার শব্দ হতেই 5টা ছেলে একসাথে ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। তাদের চোখে মুখে স্পষ্ট বিস্ময়। হয়তো বুঝতেই পারছে না এই ছেলে হঠাৎ এখানে এলো কিভাবে, আর এভাবেই বা কেন মেঝেতে বসে পড়লো। কিন্তু অভ্র যেন তাদের কাউকেই দেখছে না। তার স্থির দৃষ্টি শুধু সামনে পড়ে আছে। চোখ দুটো লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস ভারী। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ এক মুঠো করে চেপে ধরেছে। চারপাশের সব শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে তার কাছে। শুধু একটা দৃশ্যই বারবার চোখে আঘাত করছে, আর সেই আঘাতেই যেন মুহূর্তের মধ্যে ভেতর থেকে ভেঙে পড়েছে অভ্র। অভ্র চোখ তুলে তাকাতেই ওর বিভীষিকাময় চাহনি দেখে সবাই থমকে যায়। চোখ দুটো রক্তিম লাল, মনে হচ্ছিল পলক ফেললেই যেন রক্ত ঝরে পড়বে। ঘরটার একপাশে পড়ে আছে অজস্র সুরার বোতল, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য ফাঁকা সিগারেটের প্যাকেট আর অবশিষ্ট টুকরো। দেখলেই বোঝা যায় নিশি নামলেই জায়গাটা নেশাখোরদের আস্তানায় পরিণত হয়। এক লোক এতক্ষণে নিজের কুৎসিত বাসনা পূরণ করে হাঁপাচ্ছিল, হয়তো আরো কিছুক্ষণ নিজের নোংরা ইচ্ছা চালিয়ে যেত। কিন্তু হঠাৎ করে অভ্রের আগমনে সবকিছু থেমে যায়। মেয়েটির একপাশে আরেকজন দাঁড়িয়ে থাকায় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। লোকগুলোর মধ্যে একজন ঠোঁট বাঁকিয়ে হাসতে হাসতে অভ্রের দিকে এগিয়ে আসে। কিরে, এখানে কি করছিস? ও মাথা থেকে পা পর্যন্ত অভ্রকে একবার দেখে নিয়ে আবার হাসে। তোকে দেখে তো বড়লোক বাড়ির ছেলে মনে হচ্ছে। 5 স্টার হোটেল ছেড়ে এই জায়গায় কি করতে এলি? তারপর কণ্ঠটা আরো কদর্য হয়ে ওঠে। যাই হোক, এসে যখন পড়েছিস তোকে একটা সুযোগ দেই। একদম কচি কাঁচামাল। কথাটা শেষ করেই লোকটা পাশের দিকে তাকায়। তার চোখে মুখে নোংরা ইঙ্গিত মুহূর্তেই পুরো ঘরটাকে আরো নোংরা করে তোলে। আর ঠিক তখনই অভ্র খপ করে তাকায় লোকটির পানে। রক্তিম চোখ দুটো এমনভাবে লোকটার দিকে স্থির হয় যেন ঝড়ের আগের কোনো পূর্বাভাস। অভ্রর হাত তখনও মুঠিবদ্ধ, ভেতরের লকেটটি শক্ত করে ধরা। তার কোনো নড়াচড়া না দেখে লোকটি এক পা এগিয়ে ঝুঁকে পড়ে। ঠিক তখনই তৎক্ষণাৎ এক ঘুষি এসে লাগে লোকটার নাক বরাবর। সে কয়েক কদম পিছিয়ে যায়, নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। বাকি লোকগুলো অভ্রের এই আকস্মিক আঘাতে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। যেই লোকটিকে অভ্র আঘাত করেছিল সে তড়িৎ উঠে দাঁড়ায়। এই নাটকের পোলা আমার এলাকায় এসে আমাকে মারার সাহস কত বড়! তারপর চিৎকার করে ওঠে। সবাই আই, ধর ওকে। নেতার আদেশ পেতেই বাকি সবাই এগিয়ে আসে। ঠিক তখনই অভ্র উঠে দাঁড়ায়। মুখ থেকে বেরিয়ে আসে, You bloody bitch! সামনের একজন এগিয়ে আসতেই অভ্র নিখুঁতভাবে আঘাত করে, সোজা মেইন পয়েন্টে। লোকটি তীব্র ব্যথায় কুঁকড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। ফ্লোরে পড়ে গিয়ে হাত পা ছুড়ে যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করতে থাকে। বাকিরা ভয়ে আবারও কিছুটা পিছিয়ে যায়। তবুও নেতার নির্দেশ অমান্য করার সাহস কারণেই একজন আবার এগিয়ে আসতে অভ্র মুহূর্তেই পাশে থাকা মদের বোতল তুলে নিয়ে আঘাত করে। বাকি দুইজন আর সামনে এগোতে সাহস পায় না। পালাতে চাইতেই অভ্র দুজনকে একসাথে ধরে ফেলে। দুই হাত দিয়ে কলার চেপে ধরে দ্রুত ঘুরিয়ে এনে তাদের মাথা একে অপরের সাথে জোরে ঠুকে দেয়। ধপ করে দুজনে মাটিতে পড়ে যায়। অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ায় তারা খুব সহজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর পুরো ঘরটা মুহূর্তে নীরব হয়ে যায়। ঠিক তখনই রিসোর্টের বাইরে থেকে গাড়ির শব্দ ভেসে আসে। হর্নের আওয়াজ কানে যেতেই অভ্র বুঝে যায় কারা এসেছে। তার ডান আর বাম হাত। বসের এমন পরিস্থিতিতে তাদের না আসার কোনো প্রশ্নই ওঠে না। এক মুহূর্ত দেরি না করে ম্যানেজারকে পরিস্থিতি সামলাতে বলে তারা তৎক্ষণাৎ লোকেশন অনুযায়ী রওনা দেয়। জারিফ আর জায়ান এসে পৌঁছাতেই অভ্রকে এই অবস্থায় দেখে দুজনেই থমকে যায়। পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে নিতেই
তাদের দৃষ্টি আটকে যায় এক কোণে থাকা চৌকিটিতে। সেখানে এক মেয়ে নিথর হয়ে পড়ে আছে, ভয়ঙ্করভাবে বিপর্যস্ত অবস্থায়। চুলগুলো এলোমেলো, গায়ের কাপড় ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে আছে। শরীরটা খুব হালকা, কেঁপে উঠছে, যেন শেষ শক্তিটুকুও ধরে রাখার চেষ্টা করছে। চোখ আধখোলা, দৃষ্টি অস্পষ্ট, পলক ফেলতেও যেন কষ্ট হচ্ছে। মাথাটা বিপরীত দিকে ঘোরানো থাকায় মুখটা পুরোপুরি দেখা যাচ্ছে না, শুধু দূর থেকেই বোঝা যায় তার উপর নির্মম নির্যাতন করা হয়েছে। এই দৃশ্য দেখে জারিফ আর জায়ান দুজনেরই গলা শুকিয়ে যায়। বুকের ভেতরটা যেন হঠাৎ করে চেপে বসে। শব্দহীন এক ভারী ঢোক গিলে তারাও থমকে দাঁড়িয়ে থাকে। অভ্র কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। জারিফ এগিয়ে এসে নিচু গলায় বলে, বস, রাহা ম্যাম। শুনতেই অভ্র শুধু এক আঙুল তুলে মেয়েটির দিকে ইশারা করে। পরক্ষণেই তার শরীরটা পুরো ভেঙে পড়ার মতো হয়ে যায়। জায়ান দ্রুত এসে তাকে ধরে ফেলে, না হলে সে পড়ে যেত। অভ্রর চোখ ঝাপসা হয়ে আসে। সামনে এগোতে গেলেও প্রতিবারই পা থেমে যায়, আবার পিছিয়ে আসে, যেন নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। জারিফ আঙুলের ইশারায় দ্বিতীয়বার মেয়েটির দিকে তাকাতেই সে শুকনো ঢোক গিলে ফেলে। তার পাশে জায়ানও একই প্রতিক্রিয়া দেখায়। এদিকে জায়ান অভ্রকে ধরে রেখেছে আর জারিফ ধীরে ধীরে এগিয়ে যায় মেয়েটির দিকে। কিছুটা দূরে পড়ে থাকা ওড়নাটা চোখে পড়তেই সে আগে সেটি তুলে নেয়। এরপর অন্যদিকে ঘুরিয়ে খুব যত্ন করে মেয়েটির শরীর আড়াল করে দেয়। হঠাৎ মেয়েটি চমকে ওঠে। মরুভূমিতে হঠাৎ বৃষ্টির মতো এক মুহূর্তের স্বস্তি যেন তার ভেতরে ছুঁয়ে যায়। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে তাকায় জারিফের দিকে। মেয়েটির মুখটা চোখে পড়তেই জারিফ সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক কদম পিছিয়ে যায়। পরীক্ষা শেষ হতেই যেন বুক ভরা স্বস্তির নিঃশ্বাস ফেলল রাহা, অবন্তিকা ও সাফা। কলেজ প্রাঙ্গণের মাঠের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছটার ছায়ায় এসে বসেছে তারা। আজও অসহনীয় রৌদ্র আর ভ্যাপসা গরমে পুরো পরিবেশ যেন হাঁসফাঁস করছে। তিনজনের হাতে ঠান্ডা কোমল পানীয়। হাসি মুখে সবাই একসাথে চিয়ার্স করেই প্রথম চুমুকটা মুখে দিল। শীতল পানীয়টা গলা বেয়ে নিচে নামতেই যেন ক্লান্ত শরীরে মুহূর্তেই প্রাণ ফিরে এলো। রাহা বোতলটা দুই হাতে ধরে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাথার উপর ছড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার রক্তিম ফুলগুলো হালকা বাতাসে দুলছে। মাঝে মাঝে দুই একটা ফুল ঝরে পড়ে তাদের পাশে এসে পড়ছে। সাফা ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে বলল, আহ, এখন মনে হচ্ছে আবার প্রাণ ফিরে পেলাম। সঙ্গে সঙ্গে বাকিরাও হেসে উঠল। অবন্তিকা বোতলটা গালে ঠেকিয়ে বিরক্ত মুখে বলল, আজকের দাবদাহটা না একেবারে অসহ্য। রাহা মৃদু হেসে আকাশের দিকে তাকালো। কপালের পাশে এলোমেলো চুলগুলো ঘামে ভিজে গাল ছুঁয়ে আছে। তবুও এই ক্ষণটাকে অদ্ভুত শান্ত লাগছে তার কাছে। পরীক্ষার চাপ শেষ, মাথার উপর কৃষ্ণচূড়ার শীতল ছায়া আর পাশে তার সবচেয়ে প্রিয় মানুষ দুটো। রাহা হঠাৎ বোতলটা হাতে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, কাল থেকে কলেজ বন্ধ। এখন বলতো কি করা যায়? অবন্তিকা এক চুমুক পানীয় খেয়ে আরাম করে গাছের গুড়িতে হেলান দিয়ে বলল, আবার কি করব? খাবো, ঘুমাবো, তারপর আবার খাবো। সাথে সাথেই সাফাও মাথা নেড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, সহমত। এই ছুটিতে আমার সাথে কেউ কোনো কাজের কথা বলবি না। দুই বান্ধবীর এমন অলস কথাবার্তা শুনে রাহার চোখ কপালে উঠে গেল। সে হাতের বোতলটা দুই পায়ের ফাঁকে আটকে রেখে আচমকায় দুই হাতে দুজনের রানেই জোরে চিমটি কাটল। আ ব্যথায় অবন্তিকার সাফা একসাথে কুকড়ে উঠে চিৎকার করে উঠল। অবন্তিকা নিজের পা চেপে ধরে রাগী চোখে তাকিয়ে বলল, এই পাগলি, মানুষ এভাবে চিমটি কাটে নাকি? সাফা ব্যথায় মুখ কুঁচকে বলল, আমার তো মনে হচ্ছে চামড়াই তুলে ফেলছিস। এত জোরে চিমটি কাটায় অবন্তিকার সাফার মনে হচ্ছিল যেন রানের মাংসই খুলে এসেছে। তার উপর রাহা এখনো দুইজনকে শক্ত করে ধরে রেখেছে। দুজনই তড়িঘড়ি করে নিজেদের হাত দিয়ে রাহার হাত সরানোর চেষ্টা করতে করতে একসাথে বলে উঠল, এই ছাড় বলছি, সালি। সাফা ব্যথায় মুখ কুঁচকে কাঁদো কাঁদো গলায় বলল, রাক্ষস একটা, তোর আর কোথাও পছন্দ হলো না, ডিরেক্ট এখানেই। রাহা ঠোঁট ফুলিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বেশ করেছি, আরও দেব। তোরা তোদের প্ল্যান কত সুন্দর করে বলে ফেললি, খালি আর ঘুমানি, আর আমার কথা একবারও ভাবলি না। অবন্তিকা এবার কোনো মতে রাহার হাত সরিয়ে নিজের রান ঘষতে ঘষতে বলল, এই এই
তোর কথা আবার কি ভাববো? তুই তো এমনিতেও তাই করবি, খাওয়া আর ঘুম, এটাই তো তোর ফুল টাইম কাজ। কথাটা বলতেই দুজন হেসে উঠল, আর রাহা রাগ দেখানোর ভান করে আবারও হাত তুলতেই না না না, বলে দুজন একসাথে দূরে সরে। তোরা কি স্বার্থপর রে, তোদের না দেখে তো আমি থাকতে পারবো না। রাহার গলাটা হঠাৎ করেই নরম হয়ে এলো, মুখটাও এমন ভাবে ছোট হয়ে গেল যেন এখনই কেঁদে ফেলবে। সাফার সঙ্গে সঙ্গে ওর গাল টেনে বলল, এই রাক্ষসনি, আমরা কখন বললাম আমরা দেখা করব না? অবশ্যই প্রতিদিন দেখা করব, ঘুরতে যাব, আড্ডা দিব, খাওয়া দাওয়া করব। এত নাটকীয়তা করার কি আছে? রাহা এবার একটু শান্ত হলেও মুখটা এখনো অভিমান করে রেখেছে। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল, আচ্ছা তোরা শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সাফা আর অবন্তীকে একসাথে ভুরু কুঁচকে তাদের মধ্যমণি রাহার দিকে তাকালো। রাহা ঠোঁট ফুলিয়ে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু তোদের না কখনোই শুনবো না। বাসায় আপত্তি করলো যেভাবে হোক রাজি করাবি, ব্যাস এটাই শেষ কথা। অবন্তিকার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে রাহার একদম সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সন্দেহভরা চোখে তাকিয়ে বলল, এই সেমরি, আগে বল তো তোর আবার কি উদ্ভট সিদ্ধান্ত? রাহা মুহূর্তেই ক্ষেপে উঠে চোখ বড় বড় করে বলল, কি বললি? উদ্ভট? না না, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। সরি সরি, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। অবন্তিকা কথাটা বলেই থেমে গেল, কিন্তু পরক্ষণেই আবার দুষ্টুমি করে বলে ফেলল, আমাদের রাহু রানীর সব সিদ্ধান্তই তো ভেজাল সহ আসে। কথাটা মুখ থেকে বের হতেই নিজের ভুল বুঝতে পারল সে। সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে তড়িঘড়ি করে বলল, দূর না না, ভেজাল সহ না, নির্ভেজাল হয়, নির্ভেজাল। রাহা তো রাগে মুখ করে তাকিয়েই ছিল। অবন্তিকার মুখে এমন কথা শুনতেই ধপ করে বসা থেকে উঠে দাঁড়ালো। আর অবন্তিকা সেটা দেখেই বুঝে গেল এবার তার রক্ষা নেই। পরক্ষণেই দিল ভো দৌড়। এই থাম, আমি কিন্তু মজা করছিলাম। কিন্তু রাহা কি আর ছাড়ার পাত্রী? সেও সঙ্গে সঙ্গে ওর পিছু পিছু দৌড়ে গেল। মাঠ জুড়ে তখন তাদের ছুটাছুটি আর হাসির শব্দে একেবারে হুলস্থুল অবস্থা। ছাপা হতভম্ব হয়ে ওদের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন কোনো টিকিট ছাড়াই সে সরাসরি সার্কাস দেখছে। ছোটবেলার মতো দুষ্টুমি আর ছোটাছুটিতে ওদের এমন উন্মাদনা দেখে সে অবাক হয়ে কপাল চাপড়ালো। অন্যদিকে অবন্তিকার পিছু পিছু ছুটতে ছুটতে রাহা হঠাৎই কারো পিঠে সজোরে ধাক্কা খেয়ে থমকে গেল। ধাম করে ধাক্কা লাগতেই রাহা একটু পিছিয়ে গেল। কপাল চেপে ধরে চোখ বন্ধ করে সে এক নিঃশ্বাসে বলে উঠল, কোন খাম্বারে তুই? আমার সামনে এসেই দাঁড়ালি কেন? এত বড় মাঠে আর কোথাও জায়গা পেলি না? বলেই সে কপালটা আলতো করে ঘষতে লাগলো। মুখটা কুঁচকে ব্যথার ভাব স্পষ্ট। কিছুক্ষণ থেমে আবার বিরক্তি মেশানো গলায় বলল, উফ, একদম সোজা এসে লাগলো। চোখে কি দেখিস না নাকি? হ্যাঁ? রাহার এহেন কথাটা কানে যেতেই মাহাদির চোখটা তৎক্ষণাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। ভুরু কুঁচকে সে চাপার আগে ঘাড় ঘুরিয়ে তাকালো। কে এমন ভাবে কথা বলছে সেটা দেখার আগেই তার মুখে এক ধরনের কঠোরতা এসে জমে গেল। কিন্তু সামনে রাহাকে দেখা মাত্রই সেই কঠিন ভাবটা এক মুহূর্তেই ভেঙে পড়ল। চোখের তীক্ষ্ণতা নরম হয়ে গেল, ঠোঁটের টান হালকা ঢিলে হয়ে এলো। সে অল্প থমকে দাঁড়ালো। তারপর যেন নিজের অজান্তেই এক চিলতে হাসি বেরিয়ে এলো, যেটা সে দ্রুতই চাপা দেওয়ার চেষ্টা করলো। পরীক্ষা শেষ হওয়ায় চারপাশে শেষ মুহূর্ত কথাবার্তা চলছে। অনেক শিক্ষার্থী একে অপরকে বিদায় জানাচ্ছে। কয়েকজন শিক্ষকও সেখানে উপস্থিত ছিল। মাহাদিও চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক ও ক্যাজুয়াল ভাবে ধরে রাখতে। রাহার দিকে এগোতে এগোতে কোটটা একটু টেনে ঠিক করে নিল। গম্ভীর মুখে বলতে শুরু করলো, What the hell are you? What are you even saying? Are you out of your mind? এমন কর্কশ ও তীক্ষ্ণ কণ্ঠস্বর কানে পৌঁছাতেই রাহার পুরো শরীর যেন কেঁপে উঠল। কপালে কাঁপতে থাকা এক হাত রেখে সে ধীরে ধীরে নিভু নিভু চোখ মেলে তাকালো। ঝাপসা দৃষ্টি একটু পরিষ্কার হতেই দেখতে পেল মাহাদি সহ আরো কয়েকজন শিক্ষার্থী আতঙ্ক আর উৎকণ্ঠা মাখা চোখে তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। মাহাদি ভেতরে ভেতরে দারুণ মজা পাচ্ছিল। রাহার এমন অসহায় ও বিব্রতকর অবস্থা দেখে ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে রাখার চেষ্টা করছিল সে। অন্যদিকে রাহা লজ্জা আর অস্বস্তিতে একেবারে মুখ কালো করে ফেলেছে, যেন মুহূর্তের মধ্যেই তার সমস্ত আত্মবিশ্বাস উধাও হয়ে গেছে।
পরিস্থিতি সামাল দিতে সে তড়িঘড়ি করে নিচু স্বরে বলে উঠল, সরি স্যার। মাহাদি ঘুরে শিক্ষার্থীদের বিদায় জানিয়ে ধীর পায়ে রাহার দিকে এক কদম এগিয়ে এলো। তার চোখ মুখে চাপা দুষ্টুমির ঝিলিক আর ঠোঁটের কোণে লুকানো এক রহস্যময় হাসি স্পষ্ট ফুটে উঠেছিল। সে এক দৃষ্টিতে রাহার দিকে তাকিয়ে রইল, যেন ইচ্ছে করে তাকে আরো অস্বস্তিতে ফেলতে চাইছে। অন্যদিকে রাহা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লজ্জা আর অস্বস্তিতে তার গাল হালকা লালচে হয়ে উঠেছে। আঙুলগুলো অস্থিরভাবে একে অপরকে জড়িয়ে ধরে আছে আর ভাবছে, ছি, কি বলে ফেললো। মাহাদি ভুরু উঁচু করে একটু ঝুঁকে গম্ভীর অথচ খোঁচা মিশ্রিত সুরে বলল, আমি খাম্বা। কথাটা শুনে রাহা আরো অপ্রস্তুত হয়ে গেল। ঠোঁট কামড়ে কাপা কণ্ঠে তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ। পরক্ষণেই বলে ফেলল, না। না, সেটা তো ভুল করে আর কি। সরি বললাম তো। তোমার সরিতে কি আমি ছোট হয়ে গেছি? মাহাদির কথাটা শুনে রাহা এবার রেগে চোখ তুলে তাকালো। তার চোখে মুখে বিরক্তির স্পষ্ট ছাপ, যেন আর একটুও খোঁচা সহ্য করার ইচ্ছে নেই। চারপাশের নীরবতার মাঝেও তার দ্রুত শ্বাসের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। রাহার সেই রাগান্বিত দৃষ্টি দেখে মাহাদি হালকা হেসে দুহাত তুলে শান্ত করার ভঙ্গিতে বলল, খুল খুল রাহা ম্যাডাম। অবন্তিকা তাদের কথোপকথন শুনে ভয়ে একদম চুপ হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি কোন দিকে যায় সেই চিন্তায় তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে উঠেছিল। এদিকে সাফাও দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে রাহার পাশে দাঁড়ালো। রাহার দুই পাশে অবন্তিকার সাফা দাঁড়িয়ে একসাথে নিচু স্বরে বলে উঠল, দুঃখিত স্যার। রাহা তখনও রাগ আর অস্বস্তি নিয়ে মাহাদির দিকেই তাকিয়েছিল। সরি বলার পরও মাহাদির এমন আচরণে রাহার ভেতরের রাগ যেন আরো বেড়ে গেল। তার মনে হচ্ছিল লোকটা ইচ্ছে করেই বিষয়টা টেনে তাকে অস্বস্তিতে ফেলছে, অথচ ঘটনাটা পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। এক ঝলক দেখেই সে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু মাহাদি যেন সেটা নিয়েই মজা পাচ্ছে। রাহার বান্ধবীদেরও ভয়ে ভয়ে দুঃখিত স্যার বলতে দেখে মাহাদির মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই তোমরা চুপ থাকো। ওর কি মুখ নেই? ওকেই কথা বলতে দাও। তার কণ্ঠের দৃঢ়তা এতটাই তীব্র ছিল যে অবন্তিকার সাফা সঙ্গে সঙ্গে চুপ মেরে গেল। চারপাশের বাতাসও যেন আচমকা ভারী হয়ে উঠল। মাহাদির এমন আচরণে রাহার ভেতরে জমে থাকা বিরক্তি এবার বিস্ফোরিত হলো। সে রাগে চোখ তুলে সরাসরি মাহাদির দিকে তাকালো। তার বুক দ্রুত ওঠানামা করছে, চোখে মুখে তীব্র ক্ষোভের ছাপ। দাঁতে দাঁত চেপে কড়া স্বরে বলে উঠল, আর কি বলবো, সরি বলেছি তো, এবার কি আপনাকে নিয়ে না আসবো? কথাটা বলেই সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আর মাহাদি কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে তার সেই রাগী চেহারা দেখছিল। ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চাপা রহস্যময় হাসি ফুটে উঠল, যেন রাহার এই আগুনে রূপটাই তাকে অদ্ভুতভাবে টানছে। রাহার এমন কথায় মাহাদির ঠোঁটের এক দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। সে আরো কয়েক কদম দূরত্ব কমিয়ে সামনে এগিয়ে আসতেই সাফা আর অবন্তিকা অস্বস্তিতে একটু সরে দাঁড়ালো। আর রাহা, সে রাগে নিজের হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখে মুখে জ্বলছে তীব্র বিরক্তি। রাহার সেই অবস্থা দেখে মাহাদির মুখের হাসিটা যেন আরো গম্ভীর হয়ে উঠল। একেবারে রাহার সামনে এসে সে সামান্য ঝুঁকে পড়ল। দুজনের দূরত্ব এতটাই কমে এলো যে রাহার অস্থির নিঃশ্বাস পর্যন্ত স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। মাহাদি ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে নিচু ভারী কণ্ঠে ফিসফিস করে বলল, আমাকে নিয়ে নাচলে অবশ্য আমি কোনো মাইন্ড করব না। যদি বলো এখনই ডান্স ফ্লোর রেডি করে ফেলি, কি বলো শুভ্রপরি? বলেই চোখ মেরে দেয়। তার উষ্ণ নিঃশ্বাস কানে লাগতেই রাহার শরীর রাগে কেঁপে উঠল। আর মাহাদির চোখে তখন খেলা করছিল গভীর দুষ্টুমি আর অদ্ভুত এক মুগ্ধতা। এমন কথায় রাহার শরীরে যেন আগুন ধরে গেল। ফট করে দুই হাত তুলে মাহাদিকে ধাক্কা দিতে গেল সে, কিন্তু ধাক্কা দেওয়ার আগেই মাহাদি দ্রুত সরে দাঁড়ালো। ঠোঁটের কোণে সেই চিরচেনা দুষ্টু হাসি, কারণ রাহার ওপর তার একদমই ভরসা নেই। কখন এই খোলা মাঠের মাঝখানে এমন কাণ্ড করে বসে যে সত্যি তার নাক ফেটে যায়। মাহাদি দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে বলল, সি ইউ সুন ডিয়ার। বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। আর রাহা দাঁড়িয়ে রইল রাগে ফুঁসতে ফুঁসতে। রাহাকে রাগে সাপের মতো ফুঁসতে দেখে অবন্তিকা আর সাফা
দুজনেরই আর কিছু বলার সাহস হলো না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে তারা খেয়াল করলো ধীরে ধীরে পুরো কলেজ ফাঁকা হয়ে যাচ্ছে। দুপুরের আলো মেলান হয়ে এসেছে। শেষ পর্যন্ত সাফা ভয়ে ভয়ে রাহার কাছে এগিয়ে এলো। আলতো করে তার হাতে স্পর্শ করতেই রাহা ঝাঁক করে উঠল। সর এখান থেকে। তার চোখ মুখ তখনও রাগে কঠিন। আর তোদের দুইটাকেই বলি, কান খুলে শুনে রাখ, 3টার দিকে রেডি থাকবি। খালামুনির বাসায় কুমিল্লা যাব, কিভাবে কি করবি, বাসায় কি বলবি তোরা দুইটা জানিস, সেটা আমার দেখার বিষয় না। অবন্তিকার সাফা একে অপরের মুখের দিকে তাকালো। রাহা এবার আরো কড়া গলায় বলল, যদি 1 মিনিটও দেরি করিস তাহলে তোদের একদিন আর আমার যতদিন লাগে। কথাটা বলে সে হনহন করে কলেজ গেটের দিকে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে সাফা ছোট করে ঢোক গিলল। অবন্তিকা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল। মাহাদি ভাই আজকে নিশ্চিত কেয়ামত নামাইছে। অবন্তিকার সাফা থম মেরে দাঁড়িয়ে রইল, একজন আরেকজনের মুখের দিকেই শুধু তাকিয়ে। যা বাবা, আমরা আবার কি করে ফেললাম? স্যার ঠিক কি বলেছিলেন সেটা জিজ্ঞেস করার সুযোগটুকুও পেল না তারা। মনে মনে ভাবল পরে না হয় শুনে নেবে। তবে একটা বিষয় পরিষ্কার, নিশ্চয়ই খুব সিরিয়াস কিছু হয়েছে, না হলে রাহুর মতো শান্ত মেয়ে এভাবে রেগে যায় না। দুজনেই গভীর চিন্তায় পড়ে গেল। বাসায় গিয়ে সবকিছু কিভাবে সামলাবে সেটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। কিন্তু যেভাবেই হোক পরিস্থিতি তো সামলাতেই হবে। দুজনেই তাড়াহুড়ো করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তখন প্রায় 1:30 বাজে। 3টার মধ্যেই রাহুদের বাসায় পৌঁছাতে হবে, নইলে সেই মেয়েটা যে তাদের সঙ্গে কি কাণ্ড ঘটাবে তা ভেবেই গা শিউরে উঠছে। অবশেষে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে নিজ নিজ গন্তব্যের পথে হাঁটা দিল। বাসায় ফিরেই রাহা সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আজ যেন তার ভেতরে জমে থাকা সব রাগ, বিরক্তি আর ক্লান্তি ধুয়ে ফেলতে চাইছে সে। অনেকটা সময় ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল। ঠান্ডা পানির ধারাগুলো ধীরে ধীরে তার উত্তপ্ত মাথাটা শান্ত করে দিচ্ছে। শেষমেশ যখন বের হলো তখন মুখ জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। কিছুক্ষণ আগের রকচটা মেজাজটা অনেকটাই থিতিয়ে এসেছে। তবে দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে। ভেজা চুলের ডগা থেকে টুপটাপ পানি ঝরছে। আর সেই অবস্থাতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখল সে। হঠাৎ ঠোঁট বাঁকিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল, মেহেদির পাতা, তোকে এমন নাচ নাচাবো না নিজের নামটাও ভুলে যাবে, নইলে আমার নামও রাহা না। কথাটা বলেই মুখ ভেঙচি কাটল সে, যেন চোখের সামনেই সেই মানুষটাকে কল্পনা করছে। তারপর আর দেরি না করে বিছানার পাশে রাখা লাগেজটা টেনে নিল। একে একে কাপড় চোপড় গুছাতে শুরু করলো। কিন্তু হাত চললেও মাথার ভেতর তখনও ঘুরে বেড়াচ্ছে দিনের সব ঘটনা। মাঝে মাঝেই বিরক্তিতে ঠোঁট কুঁচকে যাচ্ছে তার, আবার পরক্ষণেই ঠোঁটের কোনো অদ্ভুত এক রহস্যময়ী হাসি ফুটে উঠছে। মনে হচ্ছে সে তার মিশনের আরও কাছে চলে এসেছে। ফ্ল্যাশব্যাক। সকালের নাস্তার টেবিলে মুহূর্তের জন্য যেন সব শব্দ থেমে গেল। চামচের টুংটাং আওয়াজটাও স্তব্ধ হয়ে গেল। জানালার ফাঁক দিয়ে আসা নরম রোদ পুরো ঘরটাকে শান্ত করে রেখেছে, কিন্তু পরিবেশের ভেতর অদ্ভুত এক চাপা বিষণ্ণতা জমে উঠল। ইভান গ্লাসটা নামিয়ে শান্ত গলায় বলল, খালা, আজকে বিকেল 3:30-এর বাসে চলে যাব। অফিসে জরুরি কাজ পড়ে গেছে। সাথী বেগম একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন। এত তাড়াহুড়ো করে যেতেই হবে বাবা? আর 2 দিন থাকলে কি এমন ক্ষতি হতো? বাড়ির বড়গিন্নি আফসানা বেগম নিজে অনুরোধ করছেন যেন আরও কয়দিন থেকে যায়। ইভানও যে তাদের ছেলের মতোই, কিন্তু দুইজনের ব্যক্তিত্ব দুই মেরুর মতো। এতক্ষণ মাথা নিচু করে খেতে থাকা রাহা হাত থামিয়ে দিল। আর সিফা চলে যাব কথাটা কানে আসতেই তার বুকের ভেতরটা হঠাৎ কেমন শূন্য হয়ে গেল। ধীর গতিতে মুখ তুলে তাকালো ইভানের দিকে। সে জানতো আজকে ইভান চলে যাবে। ইভানও ঠিক তখনই তার দিকে তাকিয়েছিল। সকালের নরম আলোয় দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য আটকে রইল। কেউ কিছু বলল না, অথচ না বলা হাজারটা অনুভূতি যেন তাদের মাঝখানে নিঃশব্দে ভেসে বেড়াতে লাগলো। শিফার হাতের চামচটা থেমে গেছে দেখে সাথী বেগম মৃদু হেসে বললেন, কি হলো রে, খাওয়া বন্ধ করলি কেন? শিফা দ্রুত চোখ নামিয়ে ফেলল, কিছু না মেজো আম্মু। কিন্তু তার গলায় লুকানো কাঁপনটা ইভানের চোখ এড়ালো না। এদিকে রাহা পাউরুটিতে ছোট ছোট কামড় বসাচ্ছিল, কিন্তু স্বাদ যেন কিছুই লাগছিল না।
মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসছিল সকালের সেই ঘটনাগুলো। অভ্রের প্রতিটা কথা, প্রতিটা আচরণ বুকের কোথাও গিয়ে বিঁধেছে। তাই আর দেরি না করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ পরীক্ষা শেষ হলেই ইভানের সাথে খালামণির বাসায় চলে যাবে। কিছুদিন দূরে থাকলেই হয়তো মনটা একটু শান্ত হবে। ডাইনিং টেবিলে অদ্ভুত নীরবতা। ইভান আজ চলে যাবে ভেবেই শিফার মনটা সকাল থেকেই খারাপ। মুখটা গোমড়া করে প্লেটের দিকে তাকিয়ে আছে সে। খাবারে হাত দিলেও কিছু মুখে তুলছে না। মাঝে মাঝে চুপচাপ ইভানের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে ফেলছে। রাহা আনমনে খাবারে নাড়াচাড়া করতে করতে হঠাৎ চোখ তুলল শিফার দিকে। মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে আছে, দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। কিছু না ভেবেই সবার সামনে ফট করে বলে উঠল, আপু, তোমার কি মন খারাপ? এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? রাহার কথা শুনে টেবিলে বসা সবার দৃষ্টি একসাথে ঘুরে গেল শিফার দিকে। হঠাৎ এভাবে সবাই তাকানোয় শিফা ভীষণ হকচকিয়ে গেল। হাতের চামচটা প্রায় পড়েই যাচ্ছিল। চোখ বড় বড় করে একবার ইভানের দিকে তাকিয়ে আবার দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। কই না তো। আমতা আমতা করে বলল সে, কিন্তু তার গলায় জড়তা স্পষ্ট। ইভান ঠোঁট চেপে মুচকি হাসল। শিফার অস্বস্তিটা তার চোখ এড়ালো না। আর টেবিলের বাকিরাও বুঝে গেল শিফার হয়তো কিছু একটা অবশ্যই হয়েছে। তখন তার মা আফসানা বেগম উদ্বিগ্ন গলায় বলে উঠলেন, কি হয়েছে শিফুমা? আসলেই তো এমন দেখাচ্ছে কেন? বল মাকে। শিফা জোর করে হালকা হাসার চেষ্টা করলো। মা, তেমন কিছু হয়নি, এমনি আর কি। কথাটা বললেও তার মুখের মন খারাপ ভাবটা একটু কমলো না। আর ঠিক তখনই যেন রাহা একটা সুযোগ পেয়ে গেল। নিজের মনকে শক্ত করে ফেলল সে। অভ্রের থেকে দূরে সরে যাওয়ার জন্য এর চেয়ে ভালো অজুহাত আর হয় না। ইভানের সাথে খালামণির বাসায় চলে গেলে অন্তত লোকটার আশেপাশে থাকতে হবে না তাকে। রাহা নিচের ঠোঁট কামড়ে চুপচাপ বসে রইল। সে ঠিক করে ফেলেছে আর না, এবার সত্যি অভ্রের থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। তখনই রাহা হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, ইভান ভাইয়া তো বললো আজই চলে যাবে। মা হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন। হ্যাঁ, সেটাই তো বললো। রাহা একটু ভেবে নিয়ে মুচকি হেসে বলল। তাহলে একটা কাজ করি। রাহা একটু গলা খাকারি দিয়ে চারপাশে তাকালো। সবাইয়ের চোখে তখন কৌতূহলের ঝিলিক। রাহা এবার পাশে বসে থাকা শিফাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমারও তো আজকে পরীক্ষা শেষ, মাথাটা একদম ধরে গেছে। আমারও একটু সতেজ হওয়া দরকার আছে। আর আপুও অনেকদিন কোথাও ঘুরতে যেতে পারছে না। কথার মাঝেই রাহার মা ফোড়ন কেটে বললেন, কেন? এখানে কি দূষিত হাওয়া খাচ্ছিস নাকি? কথাটা শুনে সবাই হেসে উঠল। রাহা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আহা মা, আমাকে বলতে দাও তো। মা এবার মুচকি হেসে চুপ করে গেলেন। রাহা আবারও মুখে দুষ্টু হাসি এনে বলতে শুরু করে, যেহেতু আপুরও মন খারাপ আর আমারও আজকে থেকে পুরো ছুটি, তাই ভাবছিলাম আমরা সবাই মিলে কুমিল্লায় খালামণির বাসা থেকে একটু ঘুরে আসি। একটু থেমে সে নাটকীয় ভঙ্গিতে আবার বলল, আমি, শিফা আপু, সাথে আমার একজন জান আর একজন প্রাণও যাবে। কথাটা বলেই সে দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তার এমন রহস্যময় কথায় সবাই কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউই বুঝতে পারছিল না রাহার সেই জান আর প্রাণ আবার কারা। তাদের অবাক মুখগুলো দেখে রাহা হেসে ফেলল। তারপর গর্বিত ভঙ্গিতে বলল, আরে ওরা আমার বান্ধবী, আমি আদর করে এই নাম দিয়েছি। কথাটা শুনতেই ঘরে আবারও হাসির রোল পড়ে। শুধু একজন হাসছে না, রাহার বড় আব্বু। কারণ শিফা যদি এই বাড়ির হার্ট হয়, তাহলে রাহা হলো সেই হার্টের স্পন্দন। তারা চলে গেলে বাড়িটা শুধু ফাঁকা নয়, একদম প্রাণহীন হয়ে যায়। যে বাড়িটা সবসময় তাদের হাসি, চিৎকার আর দুষ্টুমিতে মুখর থাকে, তাদের অনুপস্থিতিতে সেই বাড়িটায় কেমন নিস্তব্ধ হয়ে পড়ে। দেয়ালগুলো পর্যন্ত যেন তাদের খুঁজতে থাকে। বড় আব্বুর তখন মনে হয় এই দুই মেয়ে শুধু বাড়ির সদস্য নয়, তারাই এই বাড়ির হাসি, শান্তি আর বেঁচে থাকার কারণ। বড় আব্বুকে চুপ থাকতে দেখে রাহা সহ বাকিরাও চুপ হয়ে যায়। রাহা বুঝতে পারে বড় আব্বু কিছু একটা ভাবছেন, তাই সে আর কিছু না বলে শান্ত চোখে তার দিকেই তাকিয়ে থাকে। দাঁত কেলানো বন্ধ করে একটু মন খারাপের ভানও ধরে সে। অসহায় চোখে সবার দিকে তাকিয়ে পলক ফেলতে থাকে, বিশেষ করে বড় আব্বুর দিকে।
কারণ তিনি রাজি হলেই সবাই রাজি। রাহা জানে কেউ তাকে না করবে না। কয়েকদিন আগেও রাহার খালামণি বারবার বলেছিলেন রাহার পরীক্ষা শেষ হলে যেন বাড়ির বাচ্চাদের কিছুদিনের জন্য তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এতে সবারই ভালো লাগবে, মনও প্রফুল্ল থাকবে। একই জায়গায় দীর্ঘদিন থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে। তাই কিছুদিন অন্য পরিবেশে কাটালে মনটা সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। খেতে খেতেই ইভান যেন কিছু বলার সাহস জোগাড় করছিল। কয়েক মুহূর্ত চুপ থেকে এসে ধীরে মাথা তুলে আমান খানের দিকে তাকালো। তারপর নরম গলায় খানিক দ্বিধা নিয়েই কথা শুরু করলো। বড় আব্বু, ওরা যদি কিছুদিন থেকে আসে তাহলে আম্মুর ওর ভালো লাগবে, অনেক খুশি হবে, তাই যাওয়ার অনুমতিটা দিয়ে দিন না। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল নরম এক অনুরোধ। ঠোঁটের কোণে মৃদু হাসিও লেগেছিল। ইভানের মুখে এমন আবদার শুনে আমান খান আবারও হালকা হেসে উঠলেন। তার চোখে মুখে তখন স্পষ্ট স্নেহের ছাপ ফুটে উঠেছিল। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে আমান খান আর না করতে পারলেন না। হঠাৎ করেই তিনি মৃদু হেসে উঠলেন। তার সেই হাসি দেখে উপস্থিত সবাই ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল। এতক্ষণ যেন রাহার বুক ধুকপুক করছিল, যদি কোনোভাবে অনুমতি না মেলে। আর শিফা তো রাহার কথা শুনে ভীষণ খুশি হয়েছিল, এতে সে ইভানের আরও কিছুদিন কাছাকাছি থাকতে পারবে। বড় আব্বুর মুখে হাসি ফুটতেই রাহা স্বস্তির নিঃশ্বাস ফেলল, সঙ্গে শিফাও। আর টেবিলের নিচে হাত মুঠো করে সামনের দিকে এগিয়ে এনে বলল, ইয়াস, আমার তো এখন নাচতে মন চাচ্ছে। আচ্ছা যাও, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরে এসো। তোমাদের ছাড়া এই বাড়িটা আমার ভীষণ ফাঁকা আর দম বন্ধ লাগে। খাবার শেষ করে উঠে দাঁড়াতে ইভান হালকা গলায় জিজ্ঞেস করলো, রাহা, তোমার পরীক্ষা কয়টায় শেষ হবে? জি ভাইয়া, 3টায়। তাহলে 3:30টার মধ্যে রেডি থাকবে, তখনই আমরা বের হব। মাথাটা আলতো করে কাত করে রাহা মৃদুস্বরে উত্তর দিল। ঠিক আছে ভাইয়া। ইভান চলে যেতে গিয়েও একবার আড় চোখে তাকালো শিফার দিকে। চোখাচোখি হতেই সে বুঝলো শিফাও তার দিকেই তাকিয়েছে। ইভানের সেই গভীর চাহনি যেন শিফার হৃদয়ের ভেতর নিঃশব্দে তীরের মতো বিঁধল। দুজনের চোখে তখন অদ্ভুত এক নীরবতা, অথচ সেই নীরবতায় যেন হাজারো না বলা কথার ভাষা হয়ে উঠেছিল। তাদের দৃষ্টির আড়ালেই হয়তো লুকিয়েছিল মনের সব অনুভূতি। বর্তমান ঘড়ির কাঁটায় তখন প্রায় 3:10। একে একে সবাই সে ড্রয়িং রুমে জড়ো হচ্ছে। বাড়ির দুজন মানুষ কয়েকদিনের জন্য দূরে চলে যাবে, ভাবতেই যেন পুরো বাড়িটা অদ্ভুত এক নীরবতায় ডুবে গেছে। কোলাহলে ভরা পরিবেশটাও আজ পানির মতো স্থির আর শান্ত লাগছে। ইভানও তৈরি হয়ে নিজের লাগেজ নিয়ে নিচে চলে এসেছে। সব কিছুই প্রায় প্রস্তুত, এখন শুধু বাকি সেই 4 জনের আশা। তাদের কথার মাঝেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রাহা আর শিফা। দুজনের কাঁধে ছোট ট্রাভেল ব্যাগ, পরনে ঢিলেঢালা ব্যাগি প্যান্ট আর 3/4 টপস। চুলগুলো টাইট পনিটেইলে বাঁধা থাকায় মুখ দুটোকে আরও তীক্ষ্ণ, আরও আত্মবিশ্বাসী লাগছিল। সবকিছু গুছিয়ে নিয়ে একসময় সবাই বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। পশ্চিম আকাশ জুড়ে কমলার হালকা সোনালি রং ছড়িয়ে আছে। দূরের গাছগুলোর ছায়া লম্বা হয়ে রাস্তার ওপর পড়ে আছে। রাহার 2 বান্ধবী অবন্তিকা আর সাফা, তারাও পৌঁছে গেছে। অবন্তিকার পরনে ছিল হালকা নীল ওভার সাইজ শার্ট আর সাদা ট্রাউজার। মুখে সবসময়ের মতো শান্ত একটা ভাব। আর সাফা পুরো উল্টো চুড়িদার পরেছে। রাহার মা এগিয়ে এসে তার চুলে হাত বুলিয়ে দিলেন। রাস্তায় সাবধানে যাস, পৌঁছে ফোন দিবি। রাহা হালকা হেসে মাথা নাড়ল। সাফা আর অবন্তিকাও বড়দের সঙ্গে একে একে বিদায় নিল। গাড়িতে ওঠার আগে একের পর এক কথা বলে তারা 3 জন চারপাশ সরগরম করে তুলেছে। ইভান তখন গাড়ির পাশে দাঁড়িয়ে সবার কথা শান্তভাবে শুনছিল। ঠিক সেই সময় আমান সাহেব ধীরে ধীরে এগিয়ে এলেন। মুখের স্বাভাবিক গাম্ভীর্য থাকলেও চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ ছিল। গাড়ির দরজায় হাত রেখে তিনি বললেন, গাড়ি ধীরে চালাবে ইভান, রাস্তা ফাঁকা পেলেই অতিরিক্ত গতি তোলার প্রয়োজন নেই। আর সন্ধ্যার পর হাইওয়েতে সাবধানে থাকবে, পৌঁছে একটি ফোন দেবে। ইভান হালকা মাথা নেড়ে মৃদু হেসে বলল, আচ্ছা বড় আব্বু, চিন্তা করবেন না। আমান সাহেব আর কিছু বললেন না, শুধু একবার সবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীরে সরে দাঁড়ালেন। তবে চোখের ভেতরের দুশ্চিন্তাটা তখন স্পষ্ট ছিল।
ইভান গাড়ির রিমোটে চাপ দিতেই হালকা শব্দ করে গাড়ির লক খুলে গেল। চকচকে কালো গাড়িটার গায়ে পড়ে থাকা বিকালের আলো এক মুহূর্তে ঝিলিক দিয়ে উঠল। শিফা ধীরে ধীরে গাড়ির পাশে এসে দাঁড়ালো। হালকা বাতাসে তার পনিটেইল দুলে উঠছিল। একবার আকাশের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে গাড়ির পেছনের দরজাটা খুলে ভেতরে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই রাহা হঠাৎ তার হাত টেনে থামিয়ে দিল। এই, তুমি পিছনে কেন বসছো? শিফা একটু অবাক হয়ে তাকাতেই রাহা মুখে দুষ্টু হাসি এনে বলল, সামনে গিয়ে বসো, আমরা পেছনেই ঠিক আছি। শিফা হালকা আপত্তি করতেই রাহা আর কোনো কথা শুনল না। ধীরে ধীরে তাকে সামনে এনে বসিয়ে দিল। এতে শিফা মনে মনে খুশি হলো অনেক। রাহা যেন আর অপেক্ষাই করতে পারছিল না। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দ্রুত গিয়ে পিছনের সিটে বসে পড়ল। চোখে মুখে চাপা উচ্ছ্বাস, যেন পুরো ট্রিপটার সেরা অংশ শুরু হতে যাচ্ছে এখনই। সাফা আর অবন্তিকা দুজনেই রাহার দিকে তাকিয়ে চাপা হাসল। রাহা চোখ টিপে ব্যাগটা নিয়ে নিজেই পিছনের সিটে গিয়ে বসে পড়ল। শিফা একটু অস্বস্তি নিয়ে সিট বেল্ট বাঁধছিল। পাশে বসে থাকা ইভান একবার তার দিকে তাকিয়ে মৃদু হেসে আবার সামনে তাকালো। আর রাহা জানালার পাশে হেলান দিয়ে সব কিছু চুপচাপ দেখছিল। তার মনে হচ্ছিল শিফা হয়তো কিছুই বুঝতে দিচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও সে ঠিকই আঁচ করতে পারছে। এই হঠাৎ সামনে বসানোটা শুধু সিট বদলানো নয়, হয়তো রাহা ইচ্ছে করেই তাদের একটু আলাদা সময় দিতে চাইছে। অবন্তিকা আর সাফা পেছনের সিটে উঠতে উঠতেও নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। গাড়ি চলতেই রাহা বলে উঠল, ভাইয়া, মনে আছে তো? 100% মনে আছে, ডোন্ট ওয়ারি। সাফা একবার রাহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোর এই কফির জন্য পাগলামো কোনো দিন কমবে না। সঙ্গে সঙ্গে রাহা মুখ বাঁকটা মেরে বলল, এমনি লেট করেছিস, কিচ্ছু বলছি না। একবার সেখানে পৌঁছাতে দে, তোদের আমি পরে ঠিকই দেখে নিচ্ছি। অবন্তিকা রাহার দিকে তাকিয়ে আবার বলল, তুই জানিস বাসায় কত কিছু বলে ম্যানেজ করতে হয়েছে? তুই হলে তো কখনোই আসতিস না, সেটা আমি খুব ভালো করেই জানি। অবন্তিকা ঠোঁট চেপে হাসল, আর সাফা হালকা হেসে মাথা নাড়তেই রাহা হাত তুলে থামিয়ে দিল। হয়েছে হয়েছে, এবার চুপচাপ বস। ইভান গাড়ি স্টার্ট দিতেই নরম সুরে গান বেজে উঠল। বিকেলের আলো ধীরে ধীরে শহরের ভিড়ের উপর ঝরে পড়ছিল, আর গাড়িটা দীর্ঘ রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল এক অদ্ভুত শান্ত অনুভূতি নিয়ে। বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে তারা আজ সরাসরি দুলালপুরের বাসায় ফিরবে না। কুমিল্লা শহর ছাড়িয়ে নিরিবিলি রাস্তার পাশে একটা পুরনো রিসোর্ট আছে, নীল অরণ্য রিসোর্ট। সময়ের ছাপ পড়ে গেলেও জায়গাটার আলাদা একটা মায়া আছে। রিসোর্টের পাশেই কাঠ আর কাচের তৈরি ছোট্ট একটা ক্যাফে মেঘবেলা। রাত নামার পর ক্যাফেটার হলুদ আলো দূর থেকেই চোখে পড়ে। চারপাশে ঝিরঝিরে বাতাস, ভেজা মাটির গন্ধ আর কফির ধোঁয়া মিশে জায়গাটাকে অন্যরকম শান্ত করে তোলে। সেখানে নাকি এমন কফি বানায় এক কাপ শেষ হওয়ার পরও যার স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকে। রাহা সেই জায়গায় যাওয়ার জন্য সকাল থেকেই বায়না ধরে আছে। শেষ পর্যন্ত ইভানও আর না করেনি। তার উপর নিজের গাড়ি, তাই রাত হলেও তেমন কোনো চিন্তা নেই। আগে কফি, তারপর বাসা। সন্ধ্যার আলোয় রাস্তার দুই সাইডের বাতিগুলো জানান দিচ্ছে রাত নামতে বেশি দেরি নেই। প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে ইভান গাড়ির ব্রেক কষল তাদের কাঙ্ক্ষিত স্থানে। গাড়ির ইঞ্জিন বন্ধ করে একবার পাশের সিটে তাকালো। বাইরে সন্ধ্যা ধীরে ধীরে রাতের দিকে ঝুঁকছে, আর গাড়ির ভেতরে নিঃশব্দে ঘুমিয়ে আছে শিফা, গভীর ঘুমে আচ্ছন্ন। দীর্ঘ পথের ক্লান্তিতে মাথাটা সিটের সঙ্গে হেলান দিয়েছে। এলোমেলো চুলগুলো বারবার মুখের ওপর এসে পড়ছে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে ইভানের ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। মেয়েটা পুরো রাস্তা জুড়ে একটার পর একটা কথা বলে শেষমেশ কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। আর সারা রাস্তা রাহা আর তার দুই বান্ধবীর অবিরাম বকবক শুনতে শুনতে ইভানের যেন কানের 12টায় বেজে গেছে। একজন থামলে আরেকজন শুরু করছে। হাসাহাসি, খুনসুটি আর দুষ্টুমিতে পুরো পথটায় সরগরম হয়েছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইভান গাড়ি থামালো একদম পুরনো সেই নীল অরণ্য রিসোর্টের সামনে। জায়গাটা এখন আগের মতোই নিস্তব্ধ, নির্জন আর মোহনীয়। রিসোর্ট থেকে একটু সামনেই সেই পরিচিত ক্যাফেটা, তবে সেখানে পৌঁছাতে হলে পার হতে হয় সরু এক নদী,
আর নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন একটা ঝুলন্ত সেতু। সেতুটার দুই পাশে ছোট ছোট আলোকবাতি জ্বলছে, যা সন্ধ্যার আবছা অন্ধকারে আরো বেশি মায়াময় লাগছে। পুরনো সেই রিসোর্টটার ঠিক সামনেই ছোট্ট কাঠের তৈরি ক্যাফেটা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। হলুদাভ আলোয় ভেসে থাকা জায়গাটা দূর থেকে এক অদ্ভুত শান্তির অনুভূতি দিচ্ছে। ক্যাফের সামনে টাঙানো ছোট্ট ছোট্ট লাইটগুলো বাতাসে দুলছে, আর ভেতর থেকে ভেসে আসছে ধীর সুরের গান। নদীর জলে সেই আলো চিকচিক করছে, আর শীতল বাতাস বারবার ছুঁয়ে দিচ্ছে চারপাশ। চারদিকে বিশাল গাছপালা, মৃদু আলো, নদীর কলকল ধ্বনি, আর দূর থেকে ভেসে আসা ক্যাফের সুরেলা গান। সব মিলিয়ে পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর লাগছিল যেন বাস্তব নয়, কোনো স্বপ্নীল দৃশ্য। পুরোটা ক্যাফে যেন কাঠ আর কাচের নিখুঁত মিশেলে গড়া এক শান্তির ঠিকানা। সেখানে বসলেই মনটা অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়, যেন সারাদিনের সমস্ত ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে যায়। দিনের শেষে এখানে এসে এক পশরা সুখ আর স্বস্তি অনুভব হয়। আর কফির কথা তো না বললেই নয়, তার সুবাস আর স্বাদ যেন আলাদা এক মুগ্ধতা ছড়িয়ে দেয়। একে একে সবাই গাড়ি থেকে নেমে ভেতরের দিকে এগিয়ে যায়। রাহা, অবন্তিকা আর সাফা তো নেমেই চারপাশ ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়ছে। দূর থেকে ঝুলন্ত ব্রিজটা চোখে পড়তেই তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। কার আগে কে সেখানে যাবে, সেই উত্তেজনাতেই যেন তাদের চোখ মুখ ঝলমল করে উঠেছে। অন্যদিকে শিফা শুরুতে সবার সঙ্গে গল্পে মেতে থাকলেও দীর্ঘ যাত্রার ক্লান্তিতে একসময় চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। মাথাটা জানালার সঙ্গে হেলান দিয়ে নিশ্চিন্তে তন্দ্রায় ডুবে আছে সে। গাড়িতে রয়ে গেছে শুধু ইভান আর শিফা। শিফার ঘুমন্ত মুখটা যেন সন্ধ্যার নরম আলোয় আরো দীপ্তি ছড়াচ্ছে। চোখ ফেরানো দায় হয়ে দাঁড়িয়েছে। ইভান নিঃশব্দে তাকিয়েছে তার সামনে বসে থাকা সেই মায়াবিনীর দিকে। শিফাকে ডাকতে গিয়ে একটু ঝুঁকতেই থেমে যায় সে। মায়াভরা মুখশ্রীটা যেন তাকে মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে। অজান্তেই তার ঠোঁট ফসকে বেরিয়ে আসে মায়াবিনী, তারপর খুব আস্তে নিজের মনেই বলে ওঠে, কি এমন মায়ায় ফেলেছেন আমার? আমি তো কাউকে সেই অধিকার দেইনি। তবে আপনি কেন এভাবে আপনার মায়ায় জড়িয়ে ফেলেছেন? পরে সামলাতে পারবেন তো? হঠাৎই রাহার ডাকে ঘোর কাটে ইভানের। তাকিয়ে দেখে রাহা ভুরুকুসকে দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মুখে গম্ভীর ভাব, আর চোখ দুটো সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়েছে তার দিকেই। ফট করে সরে যায় ইভান, যেন হাতে নাতে ধরা পড়ে গেছে। দ্রুত গলাটা স্বাভাবিক করার চেষ্টা করে বলে ওঠে, এই শিপা, উঠুন। তারপর শিফার পাশের জানালার কাজ নামিয়ে একটু অপ্রস্তুত ধরা পড়ে যাওয়া ভঙ্গিতে বলল, ও ঘুমাচ্ছিল, তাই ডাকছিলাম। ওই আচ্ছা, কিভাবে ডাকছেন যে এখন পর্যন্ত একটু নড়ল না? দিব্যি ঘুমিয়ে আছে। তারপর ধীরে ধীরে দুহাত মুখের দুপাশে এনে হঠাৎ জোরে চিৎকার করে উঠল। আপু! তার চিৎকারে ইভান সাথে সাথে দুই কান চেপে ধরে মুখ কুঁচকে ফেলল, আর শিফা ধড়পড় করে ঘুম থেকে উঠে বসল। ভয় ভরা চোখে চারপাশে তাকিয়ে শব্দের উৎস বোঝার চেষ্টা করতে লাগলো সে। তারপর পাশ ফিরে ইভানকে ওই অবস্থায় দেখে আরও একটু হতভম্ব হয়ে যায়। আবার অন্য পাশে তাকাতেই দেখে রাহা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে। শিফার বুঝতে আর একটুও দেরি হলো না এই কাণ্ডটা কার কাজ। ইভান অসহায় চোখে একবার শিফার দিকে আরেকবার রাহার দিকে তাকাতে লাগলো, যেন মাথার উপর পড়ে যাওয়া পুরো পরিস্থিতিটাই সামাল দেওয়ার চেষ্টা করছে। শিফা রেগে গিয়ে বলে উঠল, এই মেয়ে, এইভাবে কেউ ডাকে নাকি? রাহা একদম নির্লজ্জ ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, তো কি করব? এমন ঘুম ঘুমাচ্ছ যে ইবান ভাইয়া পর্যন্ত সেটা ভাঙতে পারছে না। ওনার ডাক নাকি তোমার কান পর্যন্তই যাচ্ছিল না। আমাকে কখন ডাক দিল? বাঁকা দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে বলল সে। ইভান অপ্রস্তুত ভঙ্গিতে এক ঢোক গিলে প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা আচ্ছা, এখন তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। রাহার সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলে উঠল, বাহ, নিজেরাই এতক্ষণ দেরি করলো, এখন আবার আমাদেরই তাড়া দিচ্ছে। চলুন চলুন, রাত তো প্রায় নেমেই গেছে। চলো তাহলে। রাহা আর তার বান্ধবীরা ঝুলন্ত সেতুর উপর দাঁড়িয়ে টুপটাপ কয়েকটি ছবি তুলে নিল। তাদের কাছে মনে হচ্ছিল এমন মনোমুগ্ধকর মুহূর্তগুলো ফ্রেমবন্দি না করলে যেন বড়সড় ক্ষতি হয়ে যাবে। তাদের খানিকটা পেছনে হেঁটে আসছিল শিফা, আর তারও আরও কিছুটা দূরে ছিল ইভান। একসাথে পাশাপাশি চললে যদি রাহাদের মনে কোনো সন্দেহ জাগে,
তাই ইচ্ছে করেই দুজন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাঁটছিল। রাহা একটানে শিফাকে নিজের পাশে টেনে এনে ঝটপট কয়েকটা সেলফি তুলে ফেলল। ইভানকে ডাক দিতেই সে প্রথমে না না করছিল, কিন্তু শিফার দিকে তাকিয়ে হয়তো বুঝতে পারল সেও চাইছে ইভান তাদের সাথে একটা ছবি তুলুক। তাই ইভান কিছুটা দূরত্ব বজায় রেখেই শিফার পাশে এসে দাঁড়ালো, আর রাহা তাদের ছবি তুলে দিল। এরপর রাহা অবন্তিকাকে বলল তাদের তিনজনের একটা ছবি তুলে দিতে। মাঝখানে রাহা আর দুপাশে ইভান ও শিফা দাঁড়ালো। কয়েকটা ছবি তোলার পর হঠাৎই রাহা দুষ্টুমি ভরা হাসি দিয়ে সেখান থেকে সরে গেল। তারপর সুযোগ বুঝে ইভান আর শিফার দুজনের আলাদা কয়েকটা ছবিও তুলে ফেলল। তারা কেউই ছবিগুলোর জন্য প্রস্তুত ছিল না, তবুও প্রতিটা ছবি অসম্ভব সুন্দর এসেছে। অপ্রস্তুত মুহূর্তগুলোর মাঝেই যেন আলাদা এক সৌন্দর্য লুকিয়েছিল, আর সেটাই সবাইকে মুগ্ধ করে দিল। ব্যাপারটা যে তাদেরও ভীষণ ভালো লেগেছে সেটা মুখের হাসি বলে দিচ্ছিল। ব্রিজ পার হয়ে তারা গিয়ে বসলো ক্যাফের বাইরের অংশে। ছোট ছোট আলাদা ছাউনিতে সাজানো বসার জায়গাগুলো যেন পুরো পরিবেশটাকে আরও শান্ত আর মনোমুগ্ধকর করে তুলেছিল। ভেতরেও বসার ব্যবস্থা ছিল, তবে তারা সেখানে যায়নি। কফির উষ্ণতার সাথে বাইরের ঠান্ডা বাতাস, নদীর পাশের নরম আলো আর চারপাশের প্রশান্ত পরিবেশটাও তারা একসাথে উপভোগ করতে চেয়েছিল। ইভান গিয়ে কফির সঙ্গে কিছু হালকা খাবারেরও অর্ডার দিয়ে এলো। রাত বাড়তে থাকায় ধীরে ধীরে ক্যাফেতে ভিড়ও বাড়ছিল। চারপাশের প্রতিটা কোণ যেন মানুষের উপস্থিতিতে জমে উঠছিল। ইভান সবার সাথেই বসেছিল। হঠাৎ তার ফোনে কল আসতেই সে একটু সামনে গিয়ে রিসিভ করলো। স্ক্রিনে ভেসে উঠেছে তার মা আফরোজা বেগম। কি রে বাবা, আর কতক্ষণ? রাত তো হয়ে যাচ্ছে। এই তো মা, আর 1 ঘন্টার মতো, আমরা কাছাকাছি আছি। সাবধানে আসিস বাবা। ঠিক আছে মা। কথা শেষ করে ইভান ফোনটা পকেটে রাখল। তার কণ্ঠে ছিল স্বাভাবিক শান্ত ভাব, আর মায়ের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। ফোনটা কেটে সামনে তাকাতেই ইভানের চোখ পড়ল এক মেয়ের দিকে। বয়স 16 বা 17 হবে। হাতে বেলি ফুলের মালা নিয়ে সে ধীরে ধীরে সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। ইভান সঙ্গে সঙ্গে ডাক দিল, এই শোনো। মেয়েটি থেমে ঘুরে দাঁড়ালো, মুখে মিষ্টি হাসি টেনে বলল, জি ভাইজান, বলুন। ইভান একটু বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ভাই ঠিক আছে, কিন্তু পরেরটা বলো না প্লিজ। তার কথায় মেয়েটিও হেসে ফেলল। হালকা মাথা নেড়ে আবার সামনে এগিয়ে এলো। চলো আমার সাথে। কোথায়? ইভান কোনো উত্তর না দিয়ে হাতের আঙুলের ইশারায় শিফাদের দিকটায় দেখিয়ে দিল। তাদের কাছে পৌঁছাতেই মেয়েটির হাতে থাকা বেলি ফুলের মালাগুলো দেখে রাহা সহ সবাই বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে। ইভান কিছু বলার আগেই রাহা দ্রুত এগিয়ে গিয়ে 4 জনের জন্য 4টি মালা নিয়ে নিল। এরপর আরও 2টো অতিরিক্ত নেয়, কারণ বাসায় তার খালাতো বোন আয়াত আছে, ওর জন্যও নিতে হবে। 6টা মালার দাম কত? 20 টাকা করে। ভাইজা, ওই না 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 ভাই, 120 টাকা হয়েছে। শিফা আর রাহা চোখ সরু করে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকাতেই মেয়েটা তড়িঘড়ি করে সব গড়গড় করে বলে দিল। তার কথা শুনে সবাই হেসে কুটি কুটি অবস্থা। শিফাও মৃদু হেসে ফেলল। আর ইভান, তার মধ্যে লজ্জার লেশ মাত্র নেই। তার যুক্তি একদম পরিষ্কার। অন্য কোনো মেয়ে তাকে জান বলে ডাকবে কেন, সেটা ভাইজান হোক কিংবা খালুজান। অবন্তিকা মেয়েটিকে বসতে বলতেই সে নরম গলায় জানিয়ে দিল তার এখনো অনেক কাজ বাকি, এগুলো বিক্রি করতে হবে, বসে থাকলে চলবে না। এসব বিক্রি করেই বাসায় টাকা দিতে হয় তাকে। কথাগুলো শুনে সবার মনটাই কেমন ভারী হয়ে উঠল। ইভান মৃদু হেসে মেয়েটির নাম জানতে চাইলে সে বলল তার নাম সানা। তোমার পরিবারে কে কে আছে? আমি আর আমার ছোট ভাই। আর তোমার বাবা? মেয়েটার মুখটা মুহূর্তেই ম্লান হয়ে গেল। নেই, আমার ভাই যখন 2 বছরের তখনই বাবা মারা যায়। কি হয়েছিল? আম্মু বলেছে কারা নাকি মেরে ফেলেছে। তার কথায় মুহূর্তেই পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ইভান আবার জিজ্ঞেস করলো, পড়াশুনো করো? জি, 10ম শ্রেণীতে পড়ি। তাহলে এসব কাজ? পড়াশোনার পাশাপাশি ফুলও বিক্রি করি। আম্মু গার্মেন্টসে চাকরি করে, আর আমাদের বাসায় অনেকগুলো বেলি ফুলের গাছ আছে। স্কুল থেকে ফিরে আমি সেগুলো দিয়ে মালা গেঁথে সন্ধ্যায় এখানে বিক্রি করতে আসি। এসব শুনে সবার চোখই যেন অশ্রুসিক্ত হয়ে উঠল। সানা কতটা সংগ্রাম করে নিজের পরিবারকে আগলে রাখছে তা ভাবতেই সবার বুকটা ভারী হয়ে গেল। রাহা আলতো জোর করে তাকে নিজের পাশে বসালো, তারপর মৃদু হেসে বলল,
তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। ঠিকানাটা রেখে দিও। ঢাকায় গেলে অবশ্যই আমাদের বাসায় আসবে। আর খালার বাসার ঠিকানাও দিয়ে দেব। আমরা যতদিন এখানে আছি সময় পেলে অবশ্যই আমাদের সাথে দেখা করবে। মেয়েটি ভদ্র ও নম্র ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইভান 1000 টাকার একটি নোট এগিয়ে দিতেই মেয়েটি ইতস্তত ভঙ্গিতে বলল, আমার কাছে তো ভাঙতে নেই ভাই। ভাঙতে লাগবে না, পুরো টাকাটাই তুমি রাখো। মেয়েটির সাথে সাথে মাথা নেড়ে না করে দিল। না ভাই, এমনি এমনি আমি টাকা নেব না। এটা আমার স্বভাবের বিরুদ্ধে। আমি পরিশ্রমে বিশ্বাস করি। আমার প্রাপ্যটুকুর বাইরে 1 টাকাও বেশি নিতে চাই না। মেয়েটির আত্মসম্মানবোধ আর ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করল। তার কথাগুলো শুনে উপস্থিত সবাই প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ ইভানের মাথায় একটা ভাবনা এলো। সে মুচকি হেসে জিজ্ঞেস করলো, আচ্ছা, সবগুলো মালার দাম কত? মেয়েটি দ্রুত হিসাব করে বলল, এখানে 50টা মালা আছে, সব মিলিয়ে 1000 টাকা। ইভান সাথে সাথে রাহার দিকে তাকালো। চোখের ইশারাতেই রাহা সবটা বুঝে গেল। এক মুহূর্ত দেরি না করে সে মালাগুলো হাতে তুলে নিল। তারপর নিজের বাহিনীকে সঙ্গে নিয়ে ছুটে গেল সেখানে উপস্থিত মেয়েদের কাছে ফুলের মালা উপহার দিতে। হাসি মুখে একে একে সবার হাতে বেলি ফুলের মালা তুলে দিচ্ছিল তারা। কিছু মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করতে রাহা মিষ্টি হেসে বলল, এটা আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। কথাটা শুনে তারাও সানন্দে মালাগুলো গ্রহণ করলো। মুহূর্তেই চারপাশটা হাসি, আনন্দ আর বেলি ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠল। এভাবেই একসময় সব মালা শেষ হয়ে গেলে ইভান বাড়তি টাকা এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, এবার কিন্তু এটা নিতেই হবে, হিসাব সমান সমান। কথাটা শুনে মেয়েটির চোখ দুটো জলে ভরে ওঠে। ইভান তার জন্য খাবারের অর্ডারও করে দেয়। সানা বারবার নিষেধ করলেও কেউ তার কথা শোনেনি। রাহাদের হাতে থাকা মালাগুলো সবাই নিজেদের হাতে পেঁচিয়ে পরে নেয়। এরপর হাসি ঠাট্টার গল্পে জমে ওঠে পুরো আড্ডা। হঠাৎ রাহার মনে হলো তার চুলের ঝুঁটিটা কিছুটা ঢিলে হয়ে গেছে। তাই সে পুরো চুল খুলে আবার বাঁধতে যায়। ঠিক তখনই হাতের মালাটা গলায় থাকা পেন্ডেন্টের সঙ্গে জড়িয়ে যায়। রাহা অসাবধানতাবশত একটু জোরে টান দিতেই পেন্ডেন্টের হুক খুলে সেটা গলা থেকে পিছলে নিচে পড়ে যায়। তবে রাহা বিন্দুমাত্র টের পায়নি সেই ঘটনাটা। কিছুক্ষণ পর তাদের অর্ডার করা কফি ও খাবার এসে পৌঁছায়। এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো, ল্যাটে, মোকা। 5 জনের 5 রকমের কফি অর্ডার করেছে। আর সানার জন্য কোল্ড কফি ছিল, সেটা একটু পর আসবে। এই ক্যাফেতে প্রায় 20 রকমের কফি পাওয়া যায়। রাহা তো পুরো ছবি বিলাসী, চারপাশের সব কিছুরই ছবি তুলছে, এমনকি খাবারেরও। বাসায় গিয়ে সবাইকে দেখাতে হবে না? কফির মাদকতায় সুবাসে যেন সবাই বিভোর হয়ে পড়ে। রাহা নিচু হয়ে গভীরভাবে ঘ্রাণ নিতে নিতে বলে উঠল, উফ, কি দারুণ সুগন্ধ! আহা! তার এমন কাণ্ড দেখে সবাই হেসে ওঠে। শিফা তখন বলে উঠল, রাহুল, তাড়াতাড়ি খেয়ে নে, রাত হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। আহা আপু, এত বকা দিও না তো, একটু শান্তিতে উপভোগ করতে দাও। তুই তোর উপভোগ নিয়েই থাক, আমি কিন্তু একাই চলে যাব। আচ্ছা আচ্ছা, রাগ করো না আপু, খাচ্ছি তো তাড়াতাড়ি। অবশেষে সবার খাওয়া শেষ হলে তারা বেরিয়ে যেতে নিলে সানা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চলো, তোমাকে পৌঁছে দিই। সানা মাথা নেড়ে শান্ত স্বরে বলল, না আপু, আমি একাই যেতে পারবো। এই তো সামনেই আমাদের বাসা, যেতে 20 মিনিটের বেশি সময় লাগবে না। আচ্ছা, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর সময় পেলে অবশ্যই এই ঠিকানায় যেও। এখান থেকে মাত্র 30 মিনিটের পথ ইভানদের বাড়ি। বিদায় জানিয়ে তারা চলে গেল। সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। ভাবতে লাগলো রাহাদের কথা। কতদিন পর আজ সে প্রাণ খুলে হেসেছে। বুক ভরা কষ্ট আড়াল করে অপরিচিত কিছু মানুষের সঙ্গে এতটা স্বাভাবিকভাবে কথা বলেছে। অথচ আপন মানুষগুলোর কাছ থেকেও সে কখনো এতটা আন্তরিকতা পায়নি। তারা তো বরং দূরত্বই তৈরি করে রেখেছে। বাবা বেঁচে থাকা পর্যন্ত সম্পর্কগুলোও যেন জীবন্ত ছিল। বাবা চলে যাওয়ার পর একে একে সব বন্ধন ফিকে হয়ে গেছে। খোঁজ খবর নেয়ার মধ্যে শুধু নানা বাড়ি থেকে মাঝে মধ্যে মামা খবর নেন। সত্যি তো, কথায় আছে বাবা না থাকলে বাবার বাড়ির সম্পর্ক টেকে না, আর মা না থাকলে মায়ের বাড়ির। চরম বাস্তবতার মধ্য দিয়ে সানা ধীরে ধীরে বড় হয়েছে। হঠাৎই কোনো কিছুর ঝলক তার দৃষ্টি কেড়ে নিল।
চোখ ফেরাতেই দেখতে পেল টেবিলের এক কোণে সাদা ঝকঝকে একটি ছোট্ট পেন্ডেন্ট পড়ে আছে, ঠিক যেখানে একটু আগেও রাহা বসেছিল। মুহূর্তের মধ্যেই সেটা হাতে তুলে নিতেই সানার মনে পড়ে গেল এই পেন্ডেন্টটা সে রাহার গলায় দেখেছিল। দেখলেই বোঝা যায় জিনিসটা ভীষণ দামি ও অভিজাত। সাদা পাথরের ওপর আলো পড়তেই ঝিকমিক করে উঠছে সেটি। এত সুন্দর আর মূল্যবান জিনিস সে হয়তো আগে কখনো এত কাছ থেকে দেখেনি। এক মুহূর্তের জন্য তার মনে হলো এটা বিক্রি করলে হয়তো কয়েক মাসের সংসার চালানো যাবে, ছোট ভাইটার জন্য নতুন জামা কেনা যাবে, ঘরের বকেয়া টাকাও শোধ করা সম্ভব হবে। কিন্তু পরক্ষণে নিজের ভাবনাতেই চমকে উঠল সে। মুঠো শক্ত করে পেন্ডেন্টটা বুকের কাছে চেপে ধরে ধীরে ধীরে বলল, না, এটা আমার না। তার চোখে ভেসে উঠল রাহাদের হাসি মুখ, তাদের আন্তরিক ব্যবহার। অচেনা হয়েও তারা তাকে কত আপন করে নিয়েছে। সেই মানুষগুলোর বিশ্বাসের দাম টাকার চেয়েও অনেক বেশি। সানা তাড়াহুড়ো করে দোকানের বাইরে বেরিয়ে আসে, চারিদিকে তাকিয়ে তাদের খুঁজতে থাকে। দূরে রাস্তার মোড়ের কাছে রাহাদের গাড়িটা চোখে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তারপর ছোট ছোট পা ফেলে দৌড়ে এগিয়ে যায় তাদের দিকে। গাড়ির কাছে পৌঁছতে পৌঁছতে রাহাদের গাড়ি ততক্ষণে রওনা হয়ে যায়। রাত তখন প্রায় 9:45। আজ তাদের সঙ্গে গল্পগুজবে মেতে থাকায় সানার বাসায় ফিরতে বেশ দেরি হয়ে যাচ্ছে। সানা মনে মনে ভাবল এটা সে কালই গিয়ে তাদের হাতে তুলে দেবে, যেহেতু তারা ঠিকানাও দিয়ে গেছে। পেন্ডেন্টটি হাতে নিয়ে ধীর পায়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো সানা। রিসোর্টের সামনে পৌঁছাতেই তার মনে হলো কেউ যেন পিছু নিয়েছে। হঠাৎ পিছনে ফিরে তাকাতে দেখলো চারপাশ নিস্তব্ধ, কোথাও কেউ নেই। আবার সামনের দিকে কয়েক কদম বাড়াতে একই অনুভূতি তাকে আঁকড়ে ধরলো। এবার আতঙ্ক ধীরে ধীরে তার মনে গেঁথে বসলো। সানাদের বাড়ির পথটা বেশ নির্জন, মাঝখানে এক ফাঁকা ও শুনশান এলাকা পেরোতে হয়। চারিদিকের নীরবতা যেন তার ভয় আরও বাড়িয়ে তুলছিল। মেয়েটি ভীত হয়ে পড়ল ভীষণভাবে। আরও কিছুটা এগোতেই আচমকা এক লোক সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো। বয়স আনুমানিক 35, নেশাগ্রস্ত দেহ টালমাটাল হয়ে দুলছে। সানা আতঙ্কে নিজেকে গুটিয়ে নিল। দ্রুত পিছিয়ে যেতে নিতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল সে। মুহূর্তেই তার সমগ্র শরীর শীতল হয়ে এলো। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল। রাস্তার মাঝখানে হঠাৎ করেই কয়েকটা ছায়ামূর্তি এসে সানার পথ রোধ করে দাঁড়ালো। চারপাশটা তখন অস্বাভাবিক নীরব। দূরের বাতির মেলান আলোয় তাদের চোখে মুখে অদ্ভুত কুৎসিত হাসি ফুটে উঠেছে। একজন ঠোঁট বাঁকিয়ে বলল, এই রাতে একা একা কোথায় যাও সুন্দরী? আরেকজন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, এত তারা কিসের? আমাদের সাথে একটু গল্প করো না? সানা ভীত চোখে পিছিয়ে যেতে নিলে একজন পথ আটকে দাঁড়ায়। আরে ভয় পাচ্ছ কেন? আমরা তো শুধু কথা বলতে চাই। তার কণ্ঠ কেঁপে উঠল। রাস্তা ছেড়ে দিন, আমাকে যেতে দিন। লোকগুলোর মধ্যে একজন বিকৃত হাসি দিয়ে বলল, এত সহজে কি ছাড়া যায়? আজ তো ভাগ্য নিজেই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সানা দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হঠাৎ পেছন থেকে কেউ তার হাত চেপে ধরে বলে উঠল, দেখেছিস আগুনের মতো তেজ? ছটফট করতে করতে বলে ওঠে সে। ছাড়ুন, প্লিজ ছাড়ুন। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তেই থাকে। হাতের পেন্ডেন্টটা শক্ত করে চেপে ধরে সে দ্রুত নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তারা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলতেই হঠাৎই পিছন দিক থেকে একজন শক্ত হাতে সানার মুখ চেপে ধরল। আতঙ্কে তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই 5 জন মিলে তাকে নির্মমভাবে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পরিত্যক্ত রিসোর্টের জরাজীর্ণ গোডাউনের দিকে। সানা প্রাণপণে ছটফট করছে, বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। তার গলা থেকে অস্পষ্ট গোঙানির শব্দ বের হচ্ছে। ভয়ে চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। সে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে মিনতি জানাচ্ছে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। গোডাউনের ভাঙাচোরা দরজাটা ঠেলে খুলতেই ভেতরের স্যাঁতসেঁতে অন্ধকার পরিবেশ যেন আরো বিভীষিকাময় হয়ে উঠল। মুখ থেকে হাত সরাতেই সানা হাঁপাতে হাঁপাতে কান্নায় ভেঙে পড়ল। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার কোনো সর্বনাশ করবেন না, প্লিজ, আল্লাহর দোহাই লাগে। তার কণ্ঠে ছিল আতঙ্ক, অসহায়ত্ব আর বাঁচার আকুতি। চারপাশের নিস্তব্ধতা আর অমানবিক হাসিগুলো যেন মুহূর্তটাকে ভয়াবহ করে তুলেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে সানার হাত থেকে ছোট্ট ঝকঝকে পেন্ডেন্টটা ছিটকে পড়ে গেল গোডাউনের দরজার ঠিক বাইরে।
অন্ধকারের মাঝেও সাদা ডায়মন্ডের বস্তুটা ক্ষীণ আলোয় একবার চকচক করে উঠল। মুহূর্তের জন্য তার চোখ সেখানে আটকে গিয়েছিল। ক্ষীণ আলোয় ঝলমল করা পেন্ডেন্টটা সে স্পষ্টই দেখেছিল, কিন্তু আতঙ্কে জমে যাওয়া শরীর আর মুখ চেপে ধরা হাতের কারণে কিছু বলার বা সেটার দিকে এগোনোর সামর্থ্য তার ছিল না। গোডাউনের ভেতরটা স্যাঁতস্যাঁতে অন্ধকারে ঢেকে আছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ে, চারিদিকে ধুলোর স্তূপ জমে আছে। সানাকে ধাক্কা মেরে আধ ভাঙা চৌকির উপর নিক্ষেপ করতেই কাঠের কড়মড় শব্দ উঠল।